কখনো এমন কোনো কবির কথা ভেবেছেন যিনি কিনা খোদ সূর্যকেই ধমক দেওয়ার সাহস রাখেন? আজ আমরা জন ডানের সেই বিখ্যাত কবিতা দ্য সান রাইজিংয়ের ভেতরে ডুব দেব। দেখব কিভাবে একজন প্রেমিকের চোখে গোটা বিশ্বটাই বদলে যেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা, যেখানে একটা ছোট্ট ঘড়ি হয়ে ওঠে আস্ত একটা ব্রহ্মাণ্ড। কবিতার শুরুটাই দেখুন, ব্যস্ত বুড়ো, বোকা, অবাধ্য সূর্য। ভাবা যায় প্রথম লাইনটাই যেন পুরো কবিতার মেজাজটা ঠিক করে দেয়। এটা পরিষ্কার যে এটা কোনো সাধারণ প্রেমের কবিতা হতে যাচ্ছে না, এটা আসলে একটা বিদ্রোহের ঘোষণা। কিন্তু প্রশ্নটা হল, সূর্যের সাথে এমন করে কথা বলার সাহসটা আসে কোত্থেকে? এই প্রশ্নটাকেই কেন্দ্র করে আমরা এগোব। আমরা দেখব কিভাবে একজন কবি তার ভালোবাসার শক্তি দিয়ে পুরো পৃথিবীকে, তার সমস্ত নিয়মকানুনকে নিজের শোবার ঘরে এনে ফেলেন। কবিতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হল সূর্যকে বকাঝকা করা। জন ডানের দ্য সান রাইজিংয়ের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই ধারণার ওপর। চলুন একটু তলিয়ে দেখি ঠিক কি যুক্তি দিয়ে কবি সূর্যকে ঘায়েল করছেন। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। খুবই সাধারণ একটা মুহূর্ত। এক প্রেমিক জুটি নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, আর ঠিক তখনই জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো এসে তাদের ব্যক্তিগত মুহূর্তে হানা দিচ্ছে। আর এই বিরক্তি থেকে জন্ম নিচ্ছে এক অসাধারণ কবিতা। এখানে বক্তা সূর্যকে রীতিমতো নির্দেশ দিচ্ছেন, বলছেন, শোনো, আমাদের বিরক্ত না করে যাও, স্কুলের সেই ছেলেগুলোকে তোলো যারা দেরি করে ফেলেছে, কিংবা অলস কর্মীদের জাগাও, আমাদের সময়টা নষ্ট করছো কেন? মানে কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত অহংকার আর আত্মবিশ্বাস ফুটে উঠছে, তাই না? আর এখানেই কবিতার সবচেয়ে শক্তিশালী যুক্তিটা পেশ করেন। তিনি বলছেন, সত্যিকারের ভালোবাসা সময় বা ঋতুর মতো জাগতিক জিনিসের ধার ধারে না। ঘণ্টা, দিন, মাস এসব তো সময়ের বানানো কিছু নিয়ম মাত্র, কিন্তু প্রেম এই সব কিছুর ঊর্ধ্বে। তো কবির এই বিরক্তিটা শুধু সূর্যকে বকাঝকার মধ্যেই আটকে থাকে না। এখান থেকেই ব্যাপারটা আরও বড়, আরও দার্শনিক একটা দিকে মোড় নেয়। তিনি শুধু সূর্যকে ধমক দিয়েই থামেন না, বরং ভালোবাসার চোখে পুরো বিশ্বটাকেই নতুন করে সাজিয়ে নেন। দেখুন কবিতার যুক্তিটা কিভাবে ধাপে ধাপে এগোচ্ছে। প্রথমে সূর্যকে সাধারণ একটা ধমক দেওয়া হলো, তারপর তাকে তুচ্ছ করে বলা হলো যে চোখের একটা পলকই সূর্যকে ঢাকার জন্য যথেষ্ট, আর সবশেষে একেবারে চূড়ান্তে গিয়ে ঘোষণা করা হলো যে এই শোভার ঘরটাই আসলে পুরো পৃথিবী। কি অসাধারণ একটা চিন্তার প্রোগ্রেশন! এখানেই কবিতার আসল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে সূর্যের চোখে দেখা বিশাল একটা পৃথিবী, যার ওপর তার রাজত্ব, আর অন্যদিকে আছে প্রেমিকের বাস্তবতা, যেখানে তার ভালোবাসার মানুষটি হল গোটা পৃথিবী। বক্তা বলছেন, মশলার ইন্ডিয়া হোক বা সোনার খনির ইন্ডিয়া, পৃথিবীর সব রাজা মহারাজা, সব সম্পদ, সবই এখন তার বিছানায়, তার প্রেমিকার মধ্যে কেন্দ্রীভূত। আচ্ছা, এই যে এত অদ্ভুত, এত বুদ্ধিদীপ্ত আর দার্শনিক যুক্তি দিয়ে সাজানো কবিতা, এর কিন্তু একটা বিশেষ নাম আছে। চলুন এবার সেই জগৎটার সাথে একটু পরিচিত হওয়া যাক। এই ধারার কবিতার নাম হল মেটাফিজিক্যাল কবিতা। মেটাফিজিক্যাল কথাটার মানে হল যা কিছু শারীরিক তার ঊর্ধ্বে, মানে শারীরিক জগতের বাইরের ভাবনা নিয়ে যে কবিতা। জন ডান ছিলেন এই ধারার সবচেয়ে বড় কবি। এই কবিতাগুলোতে একদিকে যেমন তীব্র আবেগ থাকে, তেমনই থাকে শানিত বুদ্ধির প্রয়োগ। আর এই ধারার কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্র, সেটা হলো কনসিট। কনসিট মানে হলো দুটো একেবারেই আলাদা জিনিসের মধ্যে এমন একটা চমকপ্রদ তুলনা তৈরি করা, যা পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই যেমন ধরুন জন ডানেরই আরেকটি বিখ্যাত কবিতার এই লাইন দুটো। এখানে তিনি প্রেমিক প্রেমিকার আত্মাকে তুলনা করেছেন জ্যামিতি বক্সের কম্পাসের দুটো কাঁটার সঙ্গে। ভাবুন তো একবার, একটা কাঁটা কেন্দ্রে স্থির থাকে আর অন্যটা তার চারপাশে ঘোরে, কিন্তু তারা সবসময় একে অপরের সাথে যুক্ত থাকে। ভালোবাসার সম্পর্ক বোঝানোর জন্য কি অসাধারণ একটা তুলনা! তো এতক্ষণ ধরে যার অসাধারণ কবিতা নিয়ে আমরা এত কথা বললাম, চলুন এবার সেই মানুষটার সাথে একটু পরিচিত হওয়া যাক। কে ছিলেন এই জন ডান? জন ডানের জীবনটা কিন্তু বেশ নাটকীয়। জীবনের শুরুর দিকে তিনি লিখেছেন প্রখর প্রেমের কবিতা, আর শেষ দিকে হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের চার্চের একজন অত্যন্ত প্রভাবশালী ধর্মযাজক। এই যে রূপান্তর, এটা তার কবিতাকেও খুব প্রভাবিত করেছে। তাই তো তার অনেক প্রেমের কবিতার মধ্যেও আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায়, আবার অনেক ধর্মীয় কবিতাতেও খুঁজে পাওয়া যায় তীব্র মানবিক আবেগ। এবার আসা যাক একেবারে শেষ প্রশ্নে। প্রায় ৪০০ বছরের পুরনো একটা কবিতা, কিন্তু কেন এটা আজও আমাদের এত টানে? কেন এটা এত আধুনিক মনে হয়? এর উত্তরটা লুকিয়ে আছে কবিতার অসাধারণ কিছু সাহিত্যিক কৌশলের মধ্যে।
এখানে সূর্যকে একজন মানুষের মতো করে কল্পনা করা হয়েছে, যাকে বকা দেয়া যায়, আদেশ করা যায়। ভালোবাসার শক্তি বোঝাতে গিয়ে চরম অতিরঞ্জনের আশ্রয় নেওয়া হয়েছে, আর সূর্যকে বানানো হয়েছে গোটা জাগতিক পৃথিবীর প্রতীক হিসেবে, যাকে ভালোবাসা অনায়াসে জয় করে ফেলে। আসলে জন ডানের কবিতার আসল জাদুটা হল তীব্র আবেগ আর শীতল যুক্তির এই অবিশ্বাস্য মিশ্রণ। তিনি দেখিয়েছেন যে ভালোবাসা শুধু একটা অন্ধ অনুভূতি নয়, এর পেছনে একটা নিজস্ব যুক্তিও থাকতে পারে, একটা নিজস্ব দর্শন থাকতে পারে। তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, জন ডানের কাছে তার প্রেম ছিল সূর্যের চেয়েও শক্তিশালী। আচ্ছা, মানুষের জীবনে এমন আর কি থাকতে পারে যা জাগতিক সব নিয়মকানুনের ঊর্ধ্বে জায়গা করে নিতে পারে? আমরা শেষ করছি কবিতার সেই লাইনটা দিয়ে, যা আসলে পুরো কবিতার সারমর্ম। শি ইজ অল স্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই, নাথিং এলস ইজ। এই একটি লাইনেই যেন ভালোবাসার সেই সর্বগ্রাসী ক্ষমতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এর চেয়ে বড় দাবি আর কী বা হতে পারে?